আসসালামু আলাইকুম। প্রজেক্ট এসের জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার পরিপাক ও শোষণ। এই চ্যাপ্টারের আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে আমাদের দেহে পরিপাক কিভাবে হয়, অর্থাৎ একটা খাবার আমরা যখন গ্রহণ করি তারপরে সেটা আমাদের দেহের গ্রহণ উপযোগী বা কোষের গ্রহণ উপযোগী সরল উপাদানে কিভাবে পরিণত হয়, এই প্রক্রিয়াটাই তো পরিপাক, তাই না? সো এই পরিপাক প্রক্রিয়াটা আমরা কিন্তু মোটামুটি পড়ে ফেলেছি। প্লাস এই পরিপাক কিভাবে হয়, কোন জায়গা থেকে এই পরিপাকের জন্য রস বা এনজাইমগুলো নিঃসৃত হয়, সেইগুলোর ডিটেলস আমরা আগের ক্লাসে পড়েছি। আজকের ক্লাসে আমাদের পড়ার টপিক হচ্ছে পরিপাক তো হলো, পরিপাকের পরে কি হতে হবে। পরিপাকের পরে এই যে সরল উপাদানগুলো আমাদের পৌষ্টিক নালীতে আছে, এইগুলো পৌষ্টিক নালী থেকে দেহের সকল কোষে ছড়িয়ে যেতে হবে। আমাদের মূল উদ্দেশ্য কি, যে দেহের সব কোষ যেন খাবার পায় সেটা নিশ্চিত করা, তাই তো? তাহলে আমাদের দেহের কোষগুলো কিভাবে খাবার পাবে, দেহের কোষে কিভাবে খাবার যাবে? অবশ্যই কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। সো রক্তের মাধ্যমে আমাদের পৌষ্টিক নালী থেকে দেহের বিভিন্ন অংশে যে খাবারটা যাবে, এটার জন্য কি হতে হবে? খাবারটাকে রক্তে শোষণ হতে হবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি? শোষণ। তাহলে শোষণ কিভাবে হয়? আমরা জানি, আমরা অলরেডি পড়েছি যে আমাদের যে খাবার আছে বা খাদ্যবস্তু আছে, সেই খাদ্যবস্তুর মূল উপাদান হচ্ছে তিনটা। আমরা একটু ব্ল্যাঙ্কে যাই। মূল উপাদান কয়টা? মূল উপাদান হচ্ছে তিনটা: শর্করা, আমিষ ও লিপিড বা চর্বি জাতীয় পদার্থ। তাহলে শর্করা পরিপাক হয়ে কি তৈরি করে? মনোস্যাকারিড বা মেইনলি আমরা ধরে নিলাম গ্লুকোজ তৈরি করে, তাই তো? গ্লুকোজ ছাড়াও ফ্রুক্টোজ তৈরি করতে পারে, মল্টোজ তৈরি করতে পারে। গাঠনিক উপাদানের উপর ভিত্তি করে আমরা একটাই ছোট উপাদান লিখছি কি? গ্লুকোজ। আমিষ বা প্রোটিন, এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যামিনো অ্যাসিড। লিপিড কি দিয়ে তৈরি? লিপিডের মধ্যে অনেক কিছু আছে। লিপিডের মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড, মেইনলি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, তাই তো? গ্লিসারল। এর বাইরেও লিপিডের গঠনের উপর ভিত্তি করে সেখানে কি থাকতে পারে? ফসফেট থাকতে পারে বা ফসফোলিপিড থাকতে পারে, কোলেস্টেরল থাকতে পারে। সো এখানে আরো কিছু জিনিসপত্র থাকতে পারে, যেমন আমরা বলেছিলাম গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ থাকতে পারে, মল্টোজ থাকতে পারে। বাট মেইন উপাদান, মেইন সরল উপাদান কিন্তু এই কয়টাই। তাহলে এখন এই কয়টা সরল উপাদানকে কি করতে হবে জানো? এরা কিসের মধ্যে আছে বলো তো? এই সরল উপাদানগুলো পরিপাক হয়ে এখন কিসের মধ্যে আছে? আমাদের পৌষ্টিক নালীর মধ্যে আছে, রাইট? পৌষ্টিক নালী। এদেরকে কি করতে হবে? পৌষ্টিক নালী থেকে রক্তের মধ্যে আসতে হবে। এই যে পৌষ্টিক নালী থেকে রক্তে আসবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে শোষণ। তাহলে আমরা দেখি শোষণ কিভাবে হয়। আমরা আমাদের পৌষ্টিক নালীটাকে যদি একটু আঁকি, দেখো আমরা যখন পৌষ্টিক নালী এঁকেছিলাম আমরা কি দেখেছিলাম? এটা ছিল আমাদের অন্ননালী। অন্ননালীর পর কি? পাকস্থলী, রাইট? পাকস্থলী। পাকস্থলীর পর ডিওডেনাম, মানে কি ক্ষুদ্রান্ত্র শুরু হয়ে গেছে। এরপর এগুলো হচ্ছে সব ক্ষুদ্রান্ত্রের কয়েল। এরপরে নিচে কি আছে? নিচে আছে বৃহদন্ত্র। আমরা এখন মেইনলি কথা বলবো এই ক্ষুদ্রান্ত্র নিয়ে। আমরা দেখেছিলাম পরিপাকের মেইন পরিপাক বা অনেক বেশি পরিপাক খাবারের কোন জায়গাতে হয়? পরিপাক তো শুরু হয় মুখবিবর থেকে। মুখবিবর, তারপরে আমাদের পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত্র, সব জায়গাতেই পরিপাক হয়। বাট সবচাইতে বেশি হয় কোথায়? সবচাইতে বেশি হয় এই ক্ষুদ্রান্ত্রতে। এবং এই পরিপাক যে ক্ষুদ্রান্ত্রতে হলো, তারপরে তাহলে শোষণ কোথায় থেকে হবে? শোষণও হবে সবচাইতে বেশি এই ক্ষুদ্রান্ত্রে। তাহলে ক্ষুদ্রান্ত্রে শোষণ হওয়ার জন্য ক্ষুদ্রান্ত্রে কি আছে? আর আমরা এই জায়গাটাকে যদি কিছু জুম করে দেখি, আমরা এখন শুধু ক্ষুদ্রান্ত্র দেখব। সাপোজ এইটা হচ্ছে একটা ক্ষুদ্রান্ত্রের প্রাচীর। ক্ষুদ্রান্ত্রের প্রাচীর, আমরা শুধু একটা ক্ষুদ্রান্ত্রের একটা স্মল সেকশন নিয়ে সেটার প্রাচীরটাকে দেখছি। এটা প্রাচীরে প্রাচীরে কিছু কিছু স্তর আছে, যে স্তরগুলো আমি আমাদের পাকস্থলী পড়ানোর সময় পড়িয়েছিলাম।
স্তরগুলো কি কি, বাইরে থেকে আমি যদি আসি, বাইরেটা হচ্ছে সেরোসা, আচ্ছা সেরোসা আমি বাইরে আরো একটা কালার দিয়ে দেই, বাইরের এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, এইটা হচ্ছে সাপোজ সেরোসা। এটা না, এটা হচ্ছে সেরোসা। সেরোসার পরে আছে মাস্কুলারিস, লারিস মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। তারপরেরটা হচ্ছে আমাদের সাবমিউকোসা, সাবমিউকোসা, ঠিক আছে। আর এর পরের লেয়ারটা আমি এটুকু মুছে দেই তোমাদের, তাহলে বুঝতে ইজি হবে। এর পরের লেয়ারটা কি হওয়ার কথা ছিল, মিউকোসা না? দেখো 4টা লেয়ার আমি বলেছিলাম, সেরোসা, মাস্কুলারিস মিউকোসা, তারপরে সাবমিউকোসা, তারপরে মিউকোসা। তাহলে এই লেয়ারটা হওয়ার কথা ছিল মিউকোসা, বাট ক্ষুদ্রান্তে এই লেয়ারটা এরকম কন্টিনিউয়াসলি এইভাবে একদম স্মুথলি যায় না। এটা কিভাবে যায় আমি তোমাদেরকে যদি দেখাই, এটা এইভাবে যায় না। কিভাবে যায়, এটা আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ তৈরি করে যায়। এই যে দেখো, আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ তৈরি করে। এগুলোকে এক একটা আঙ্গুলের মতো মনে হচ্ছে না? ফিঙ্গার লাইক, আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ, ভেতরের দিকে কিছু অভিক্ষেপ তৈরি করে। এই অভিক্ষেপকে কি বলে? এটাকে বলে হচ্ছে ভিলাই, ভিলাই। এই অভিক্ষেপকে বলে ভিলাই। এই ভিলাইয়ের ওপরে সাপোজ এখানে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ আছে। এখন এরকম একটা কোষকে আমি যদি দেখতে চাই, সাপোজ একটা কোষকে আমি জুম করে দেখছি, এখানে একটা কোষকে জুম করে দেখছি, আমি কি দেখতে পাবো জানো? কোষটা হচ্ছে এক পাশটা এমন, যেই পাশটা এটার সাথে আটকে আছে সেটা তো এমন, বাট উপরের পাশটাতে আবার এরকম অনেকগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ, ফিঙ্গারের মতো। এটা কিন্তু আমরা চোখে দেখতে পাবো না, এটা আমরা কি মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো। যেটা চোখে দেখতে পাই সেই অভিক্ষেপ যদি ভিলাই হয়, যেটা চোখে দেখতে পাই না মাইক্রোস্কোপে দেখতে পাই, সেই অভিক্ষেপটা হচ্ছে কি মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই, ঠিক আছে। তাহলে আমি যদি একটু সাম আপ করি, তাহলে এটা হচ্ছে একটা ক্ষুদ্রান্তের প্রাচীর। এত স্তর মনে রাখা লাগবে না, শুধু মনে রাখো ভেতরের যে স্তরটা আছে সেই ভেতরের স্তরটা কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে। এই যে দেখো, আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে। এখন স্তরগুলো কি কোষ দিয়ে তৈরি? অবশ্যই কোষ দিয়ে তৈরি। মানে কোষগুলো যেখানে সাজানো থাকে, এই যে এই কোষগুলো এখানে সাজানো আছে, এই কোষের মাথাতে, এই যে এই কোষের মাথায় আবার অনেকগুলো অভিক্ষেপ, যেহেতু কোষ কি মাইক্রোস্কোপিক, এটা তো আমরা চোখে দেখতে পাবো না। এই অভিক্ষেপকে বলে ভিলাই, যেটা আমরা চোখে দেখতে পাই। এবং ভিলাইয়ের মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষে আবার অভিক্ষেপ থাকে, সেটাকে বলে কি মাইক্রোভিলাই। তাহলে এত অভিক্ষেপের কি দরকার? এত অভিক্ষেপের দরকার হচ্ছে যেন আমাদের শোষণ ঠিক মতো হয়, শোষণ ঠিক মতো যেন হয়। আর শোষণ ঠিকের জন্য অভিক্ষেপ কেন দরকার? সাপোজ এই জিনিসটাই খেয়াল করো, এই জায়গাটুকুর ক্ষেত্রফল, এইটুকুর যেটুকু ক্ষেত্রফল প্লাস এই জায়গাটুকুর মধ্যে আমি যদি এটাকে এইভাবে অভিক্ষেপ আকারে আঁকি, তাহলে দেখো এটাকে যদি টেনে বড় করি, এইটার থেকে লম্বা হয়ে যাবে না? মানে কি, অভিক্ষেপ থাকলে ক্ষেত্রফল বেশি হয়। এটুকুর ক্ষেত্রফল বা পরিসীমা কতটুকু জায়গা নিয়ে আছে বেসিক্যালি, এটা এতটুকু জায়গা নিয়ে আছে। বাট উপরের এই প্রান্তটা খেয়াল করো, উপরের প্রান্তটা যেহেতু অভিক্ষেপ তৈরি করা, আমি যদি এটাকে টেনে সোজা করতে যাই, তাহলে দেখা যাবে এইটুকু জায়গার মধ্যে এতখানি একটা তল পাচ্ছি আমি। তাহলে দেখো, অল্প জায়গায় অধিক তল যত বেশি, তলের ক্ষেত্রফল যত বেশি, শোষণও তত বেশি হবে। এখানে যেন বেশি বেশি শোষণ হতে পারে, এই শোষণ তলের ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য, দেখো কথাগুলো কিন্তু একদমই কঠিন না। যেই তলে শোষণ হচ্ছে, এখান থেকে কি শোষণ হয়ে হয়ে ভেতরে আসবে, বা এখান দিয়ে শোষণ হয়ে হয়ে এর ভেতরে যাবে। তাহলে এই শোষণ যে তলটা আছে, সেই শোষণ তলের ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদের মধ্যে, আমাদের শরীরে এই মেকানিজমগুলো করে দিয়েছে, এই স্ট্রাকচারগুলো তৈরি করে দিয়েছে। তাহলে এইখানে আমরা কি কি পেলাম? মাইক্রোভিলাই পেলাম, ভিলাই পেলাম। তোমাদের ভিলাইয়ের কনসেপ্টটা মোটামুটি ভালো থাকলেই হবে, তার সাথে এই মাইক্রোভিলাই। এখন এখানে আরেকটা ওয়ার্ড আছে তোমাদের, সেটা কি ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার জিনিসটা কি খুবই ইজি, ব্রাশ বর্ডার জিনিসটা হচ্ছে খুবই ইজি। তোমাদের অনেকেরই এই ভিলাই, মাইক্রোভিলাই, ব্রাশ বর্ডার
এই জিনিসগুলো নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সো দেখো এইটা হচ্ছে একটা কোষ, এখান থেকে আমি এই যে কোষগুলোকে আঁকাচ্ছি। সাপোজ এইটা হচ্ছে একটা কোষ, তার পাশে এইটা আরেকটা কোষ, তার পাশে এইটা হচ্ছে আরেকটা কোষ। তাহলে দেখো তো উপরের এই জায়গাটা যখন অনেকগুলো কোষ তুমি পাশাপাশি দেখবা, এই সব কয়টা কোষ যখন তুমি পাশাপাশি দেখবা, তখন তোমার কি মনে হবে উপরের জায়গাটা একটু ব্রাশের মতো হয়ে যাচ্ছে না? আমরা যে ব্রাশ করি, ব্রাশের যে ব্রিসেলস গুলো আছে সেইটার মতো মনে হচ্ছে না, যে ব্রাশের মতো? এই জন্যই এটাকে বলে কি ব্রাশ বর্ডার। তাহলে ব্রাশ বর্ডার কি দিয়ে তৈরি হচ্ছে, ভিলাই দিয়ে না মাইক্রোভিলাই দিয়ে? বলো। ব্রাশ বর্ডার কিন্তু তৈরি হচ্ছে মাইক্রোভিলাই দিয়ে, কোষের মধ্যে যে ভিলাইগুলো আছে সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ব্রাশ বর্ডার। আর এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিলাই। তাহলে আশা করছি ভিলাই, মাইক্রোভিলাই, ব্রাশ বর্ডার নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, আশা করতেছি। এবার আমি এই ভিলাইটাকে আরেকটু ভালোভাবে আঁকাই। দেখো এবার আমরা একদম শোষণে চলে যাব। এই আমাদের এই যে প্রাচীর আছে ক্ষুদ্রান্ত্রের, এই প্রাচীরের এইখানে এই লেয়ারটাতে, এই সাবমিউকোসাতে অনেক রক্তনালী থাকে, রক্তনালী বা রক্ত জালক থাকে। রক্তনালী বা রক্ত জালক কোথায় থাকে? এই সাবমিউকোসার মধ্যে অনেক রক্তনালী থাকে, ছোট 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 রক্তনালী থাকে। তাহলে আলটিমেটলি এখানে কি আছে? এখানে খাবার আছে, সরল খাদ্য, অ্যাজ ইন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এইসব কিছু। এই সব কিছুকে এই রক্তের কাছে নিয়ে যাইতে হবে। রক্তের কাছে প্রথমে কিভাবে যাবে? প্রথমে যেখানে যে কোষগুলো আছে, এই যে ভিলাইয়ের যে কোষগুলো ব্রাশ বর্ডার যেগুলোর মাথায় আছে, তাহলে প্রথমে কি হবে? প্রথমে সরল খাদ্যটা এই কোষের মধ্যে ঢুকবে, তারপরে কোষ থেকে চলে যাবে এই রক্তনালীর মধ্যে। বলো এটুকু তো কারো কোনো সমস্যা আছে? শোষণ হবে কিভাবে? এটা একটা লুমেনের মধ্যে, একটা ফাঁকা জায়গার মধ্যে আছে, একটা টানেল বা একটা পাইপের মধ্যে আছে ধরো। তাহলে প্রথমে কি করতে হবে? এই যে লেয়ার বা এই যে দেয়ালটা আছে, এই দেয়ালের কোষের মধ্যে ঢুকবে, সেই কোষ থেকে চলে যাবে এখানকার রক্তনালীতে। তাহলে কোন খাদ্যসার কোষের মধ্যে কিভাবে ঢোকে, রক্তনালীর মধ্যে কিভাবে যায়, এটা আমাদেরকে জানতে হবে। খুবই ইজি। দেখো শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য সরল উপাদান কি আমরা পড়েছি? সরল উপাদান হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এই সব কিছু হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান। তাহলে এইগুলো কিভাবে শোষণ হবে? এইগুলো গ্লুকোজ আর গ্যালাক্টোজ সক্রিয় শোষণের মাধ্যমে, সক্রিয় শোষণ মানে কি? এইটাতে এনার্জি লাগবে। তাহলে এই সক্রিয় শোষণের মাধ্যমে লুমেন থেকে বা হচ্ছে এই যে আমাদের এই জায়গা ছিল, কোথায় ছিল? এই যে এইখান থেকে সক্রিয় শোষণের মাধ্যমে কোষে প্রবেশ করবে, সেই কোষ থেকে চলে যাবে রক্তনালীতে। অন দ্য আদার হ্যান্ড যে ফ্রুক্টোজ আছে, আমাদের ফ্রুক্টোজ কি করবে? ফ্রুক্টোজের শোষণের জন্য কোনো শক্তি প্রয়োজন হয় না, এটা সরাসরি ব্যাপনের মাধ্যমে এর ভেতরে যাবে, তারপরে এখান থেকে চলে যাবে রক্তনালীতে। সো আমাদের শর্করা শোষণ নিয়ে খুব বেশি তেমন কথাবার্তা নাই, জাস্ট সিম্পলি এটা চলে যাবে, এখান থেকে যাবে কোষে, কোষ থেকে যাবে রক্ততে। অ্যামিনো অ্যাসিডের বেলাতেও সেম, অ্যামিনো অ্যাসিড কি যাবে? ব্যাপন বা সক্রিয় শোষণ বা পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস মানে কি জানো? এই যে জাস্ট কোষের মধ্যে পিনোসাইটোসিস আমি তোমাদের পড়িয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, কোষের গঠনে। ওখানে কি ছিল? যে আমাদের যে কোষ প্রাচীর আছে বা কোষ ঝিল্লি আছে, কোষ প্রাচীর না সরি কোষ ঝিল্লি আছে, সেটা কি হবে? সেখান থেকে এই রকম ভাবে পিনোসাইট তৈরি হয়। তাহলে এরকম পিনোসাইটোসিসের মাধ্যমে ঢুকতে পারে, পিনোসাইটোসিস বা ব্যাপন বা সক্রিয় শোষণ, তার মাধ্যমে কোষে ঢুকবে, কোষ থেকে ওই সেম ব্যাপন বা সক্রিয় শোষণ হয়ে চলে যাবে রক্তনালীতে। ইজি রাইট? তেমন কোনো এখানে কঠিন কথাবার্তা নাই। এখন আমি আসলে কঠিন বলবো না, বাট একটু জটিল হচ্ছে লিপিডের শোষণ বা লিপিড জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলোর শোষণ। এটা আমরা একটু দেখি। আসো, লিপিড, আমরা লিপিড ভেঙে কি কি পেয়েছিলাম বলো তো? আমরা পেয়েছিলাম ফ্যাটি অ্যাসিড পেয়েছি, মেইনলি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পেয়েছি, তাই তো? গ্লিসারল পেয়েছি।
এর বাইরে আমরা পেয়েছি কি কোলেস্টেরল, ফসফোলিপিড। কোলেস্টেরল, ফসফোলিপিড এই জিনিসগুলো আমরা সরল উপাদান হিসেবে পেয়েছি। তাহলে এইগুলো শোষণ কিভাবে হবে? দেখো, আমাদের প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডগুলো যত সহজেই কোষের মধ্যে ঢুকে যেতে পারছিল বা কোষ থেকে রক্তের মধ্যে চলে যেতে পারছিল, লিপিড না সেটা পারে না। কেন পারে না? কারণ আমরা জানি লিপিড বা স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় পদার্থ পানিকে বিকর্ষণ করে। তাহলে যখন পানিকে বিকর্ষণ করে, আমাদের রক্তের মূল উপাদান কি? রক্তের মূল উপাদান হচ্ছে পানি। তাহলে সরাসরি কিন্তু এটা পানির মাধ্যমে যেতে পারবে না। বা আমাদের কোষের মধ্যে ঢোকার সময় কি কোষ প্রাচীর দিয়ে, কোষ ঝিল্লি দিয়ে, সরি এখানে তো কোষ প্রাচীর থাকে না যেহেতু প্রাণী কোষ, প্লাজমা মেমব্রেন দিয়ে ঢুকতে হবে। তাহলে প্লাজমা মেমব্রেন দিয়ে এত বড় বড়, যেগুলো বড়, যেমন বড় যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, বড় কোলেস্টেরল, বড় ফসফোলিপিড, এগুলো কিন্তু প্লাজমা মেমব্রেন দিয়ে কোষের ভেতরে ঢুকতে পারে না। তাহলে এদেরকে ঢোকার জন্য কি করতে হবে? একটা, এদেরকে কারো সাথে, যখন কেউ নিজে একা একা কোনো জায়গায় যেতে পারে না, তখন কি তার সাথে একজন বড় মানুষ দেয়া হয়, যে তুমি এদেরকে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও, এই জায়গা দিয়ে ওরা একা যেতে পারবে না, ওদেরকে তুমি সাবধানে তোমার সাথে নিয়ে যাও। তাহলে এদের সাথেও এরকম একজন গার্ডিয়ান থাকবে। এদের গার্ডিয়ান হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ, আমাদের যেই পিত্ত তৈরি হয়, আমাদের কোথায় তৈরি হয়, যকৃতে যে পিত্ত তৈরি হয়, সেই পিত্ত কিন্তু এখানে তাদেরকে সাহায্য করে। আমরা পিত্তর কাজের মধ্যে বলেছিলাম যে এখানে কোনো এনজাইম নাই, এটা ভাঙতে সহায়তা করে না। এটা কিসে সহায়তা করে? লিপিড জাতীয় পদার্থের শোষণে সহায়তা করে। তাহলে শোষণে কিভাবে সহায়তা করবে? ধরো ছোট যে গ্লিসারলগুলো আছে, এই ছোট গ্লিসারলগুলো সক্রিয় শোষণ বা যে কোনো প্রক্রিয়ায় সরাসরি ঢুকে যাইতে পারবে। তো এটা নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই। বাট আমার টেনশন হচ্ছে এই বড় ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল বা ফসফোলিপিডগুলোকে নিয়ে। এরা একা একা যেতে পারতেছে না। তাহলে এরা কি করবে জানো? এরা এই পিত্ত লবণের সাথে মিলে একটা নতুন ধরনের পদার্থ তৈরি করবে। সেই পদার্থটার নাম হচ্ছে মাইসেলি। কি পদার্থ? মাইসেলি। ফ্যাটি অ্যাসিড, বড় যে ফ্যাটি অ্যাসিড অণুগুলো আছে, সেই ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড, এগুলো সব পিত্ত লবণের সাথে বা পিত্তরসের সাথে মিলে মাইসেলি নামক একটা পদার্থ তৈরি করবে। এখন প্লাজমা মেমব্রেন দেখবে যে না, আমি তো এগুলোকে নিয়ে যেতে পারি না, বাট এই মাইসেলিগুলোকে তো আমি নিয়ে যেতে পারি। বা মাইসেলিকে তো আমি আমার সেই রাস্তা দিতে পারি। তাহলে এবার কি হবে? কোষ, যে ধরো এই কোষে মাইসেলি গঠন করে এই তিনটা কোষের মধ্যে যাবে। কোষের মধ্যে গেল, এখন পিত্ত লবণ কি করবে? পিত্ত লবণ বলবে না, আমার তো আরো কাজ আছে, আমার আরো ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড এগুলোকে নিয়ে আসতে হবে। পিত্ত লবণ তো সীমিত। তাহলে কি করবে? এই তিনটা কোষের ভেতরে থেকে যাবে, পিত্ত লবণ কিন্তু আবার বাইরে বের হয়ে সেটা অন্য ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড এদের সাথে মাইসেলি গঠন করবে। তাহলে বোঝা গেছে যে এটা আসলো, এই তিনটা কোষের মধ্যে ঢুকে গেল, মাইসেলি আগে তো আসলো, মাইসেলি গঠন করলো, মাইসেলি গঠন করে এই তিনটা কোষের মধ্যে ঢুকে গেল, অ্যান্ড পিত্ত লবণ আবার ব্যাক করে গেল কোথায়? আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে। তারপরে সে আবার মাইসেলি হয়ে এইরকম ভাবে ফ্যাটি অ্যাসিড, বড় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড এইগুলোকে কোষের মধ্যে নিয়ে চলে আসলো। ঠিক আছে, এবার কোষে তো ঢুকতে পারলো, অর্ধেক কাজ শেষ। কোষের মধ্যে ঢুকে গেছি, সাপোজ এটা একটা কোষ, কোষের মধ্যে আমি ঢুকে গেছি। এবার আমাকে কি করতে হবে? কোষ থেকে রক্ত নালীতে যেতে হবে। রক্ত নালীতে যেতে হবে। এখন আমি প্রথমেই তোমাদের একটা কথা বলেছি লিপিড শোষণের শুরুতেই, যে এই লিপিড কি? পানি বিকর্ষী। লিপিড পানিকে বিকর্ষণ করে। আর আমাদের রক্তের প্রধান উপাদান কি? রক্তের প্রধান উপাদান কি? রক্তরস, রাইট? এখন রক্তরসের আবার প্রধান উপাদান কি? পানি। তাহলে দেখো, এই রক্তের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে পানি, যেই পানির সাথে আবার এই লিপিডের যায় না। তাহলে এই পানি কি চাইবে লিপিডকে সারা দেহে পরিবহন করতে? করবে না কিন্তু। তাহলে এখানে আমাদের কি করতে হবে জানো? এখানে রক্তনালীতে সরাসরি লিপিডের উপাদানগুলো যাবে না। কোথায় যাবে জানো? লসিকা নালীতে। রক্তনালীতে যাবে না, এরা যাবে লসিকা নালীতে। লসিকা নালী। এখন বলবে যে আপু লসিকা কি জিনিস? লসিকা নিয়ে
বিস্তারিত ব্যাখ্যা আমরা চ্যাপ্টার 4-এ পড়বো, বাট এখানে তোমাদেরকে আমি একটু শর্টলি বলে রাখি। এই লসিকা নালীর কাজ হচ্ছে বেসিক্যালি এই যে এখান থেকে এই লিপিডটাকে নিয়ে যাবে তারা, লিপিডটাকে নিয়ে যে আলটিমেটলি এটা কিন্তু রক্তেই যে হচ্ছে এটাকে মিশায়, বাট যেহেতু শোষণের সময় লিপিডটা সরাসরি রক্তের মধ্যে যেতে পারছে না, এই জন্য সেখানে আমাদের লসিকা নালী দরকার হয়। লসিকা নালীটা কোথায় থাকে আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে বললাম না, এখানে হচ্ছে তোমার রক্তনালী থাকে, সেই সাথে এখানে কিছু লসিকা নালীও থাকে, যেরকম কিছু লসিকা নালী থেকে পেঁচানো পেঁচানো পেঁচানো। অন্ত্রের এই লসিকা নালীকে কি বলে জানো? লসিকা নালীর একটা বিশেষ নাম আছে, যেটা কি ল্যাকটিয়েল। ল্যাকটো, ল্যাকটো কথাটা এসেছে দুধ থেকে। ল্যাকটো, এটাকে ল্যাকটিয়েল কেন বলে? কারণ এই লসিকা নালীগুলো যখন লিপিড জাতীয় পদার্থ শোষণ করে তখন এই লসিকার রং অনেকটা সাদা হয়ে যায়। সাদা, পানিতে চর্বি মিশানোর কথা চিন্তা করো, পানিতে যদি চর্বি মিশাও পানিটা একটু সাদা সাদা হয়ে যাবে না, দুধের মতো সাদা সাদা। তো তখন দেখে মনে হয় যে এই লসিকা নালীর ভিতরে দুধ জাতীয় কোনো পদার্থ আছে, বা তার চেহারাটা সেই রকম হয়, ওই জন্য নামটা ওখান থেকে এসেছে, এদেরকে বলে ল্যাকটিয়েল নালী। তাহলে এরা কোথায় যাবে? এরা যাবে ল্যাকটিয়েল নালীতে। এখন ল্যাকটিয়েলে কিভাবে যাবে? ল্যাকটিয়েলে যাবে ভেতরে যে গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে, সেই সবগুলো মিলে তৈরি করবে ট্রাইগ্লিসারাইড। কি তৈরি করবে? ট্রাইগ্লিসারাইড বা টিজি আমি বললাম। এই ট্রাইগ্লিসারাইডের চারপাশে কি থাকবে জানো? ট্রাইগ্লিসারাইডের চারপাশে থাকবে ওই যে আমাদের কোলেস্টেরল আর ফসফোলিপিড। কি কি? কোলেস্টেরল আর ফসফোলিপিড। ওকে, কোলেস্টেরল আর ফসফোলিপিড এই দুইটা এই ট্রাইগ্লিসারাইডের চারপাশে থাকবে। এই গঠনটাকে কি বলে? এই গঠনটাকে বলছে কাইলোমাইক্রন। এই গঠনটা হচ্ছে কাইলোমাইক্রন। তাহলে শুরুতে কি হলো? শুরুতে পিত্ত লবণের সাথে মিলে এরা তৈরি করেছিল মাইসেলি। মাইসেলির সাহায্য নিয়ে কোষের ভিতরে ঢুকে গেল, কোষের ভিতরে ঢুকে এই সবগুলো একসাথে মিলে বানালো কাইলোমাইক্রন। এবার সেই কাইলোমাইক্রন চলে যাবে লসিকা নালীতে। কিভাবে যাবে? এই পদ্ধতিটারও একটা বিশেষ নাম আছে। এই পদ্ধতিটাকে বলে এক্সোসাইটোসিস। অ্যাজ ইন এক্সো মানে কি? এক্সো মানে হচ্ছে বাইরে। তাহলে এটা কি বাইরে বের হচ্ছে না? কিসের বাইরে বের হচ্ছে? কোষ। কোষ মানে কি? সাইট মানে কোষ। তাহলে কোষের বাইরে বের করে দেওয়া যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি এক্সোসাইটোসিস। তাহলে এখানে কিছু কিছু ওয়ার্ড আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি মাইসেলি, পরেরটা হচ্ছে কাইলোমাইক্রন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এক্সোসাইটোসিস। তাহলে এই কয়টা কোনটা কি জিনিস আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো একটু মিলাই যে ঠিক আছে কিনা আমাদের পড়া। দেখো, প্রোটিনের মধ্যে ডি অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড, এগুলো এখন জানার দরকার নেই, এগুলো আমরা যখন কোষ রসায়ন পড়বো তখন কোনটা ডি কোনটা এল, কেন ডি কেন এল, এগুলো নিয়ে আমরা বিশেষভাবে জানবো। শুধু মনে রাখো ব্রড হেডিংয়ে প্রোটিনের শোষণ হয় কিভাবে? ব্যাপক বা সক্রিয় শোষণের মাধ্যমে। আর লিপিডের শোষণ কিভাবে হয়? এক্সোসাইটোসিসের মাধ্যমে। তাহলে এক্সোসাইটোসিস কি আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। তাহলে ক্ষুদ্রান্ত্রে আমাদের বেসিক যে শোষণটা হলো বা পরিপাক হলো, ম্যাক্সিমাম কিন্তু কোথায় হলো? ক্ষুদ্রান্ত্রের মধ্যে হলো। তাহলে এখন আমাদের পরিপাক তন্ত্রের ভেতরে বা পরিপাক নালীর ভিতরে শুধু আছে যেগুলো হচ্ছে অপাচ্য খাদ্যসার। এটুকু পড়ে আছে, বাকি সব পুষ্টি উপাদান আমি অলরেডি শোষণ করে ফেলেছি। যেইটুকু পরিপাক হতে পারেনি, অপাচ্য মানে পচতে পারেনি, পরিপাক হতে পারেনি, সেই খাদ্যসারটুকু থেকে গেছে। এই খাদ্যসারটা এখন কোথায় যাবে? এই খাদ্যসারটা যাবে আমাদের বৃহদন্ত্রে। বৃহদন্ত্র নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। বৃহদন্ত্র আমরা যখন পরিপাক নালীর গঠন পড়েছিলাম, তোমরা যদি একটু মনে করো তাহলে আমরা কিন্তু ওখানে বৃহদন্ত্র পড়েছিলাম। দেখো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র, রাইট? এটা হচ্ছে সাপোজ ক্ষুদ্রান্ত্র, কয়েলের মতো।
তাহলে এইখান থেকে প্রথমে যে পার্টটা তৈরি হয় সেটা হচ্ছে সিকাম। প্রথমে যে বড় পার্টটা আছে সেটা হচ্ছে সিকাম। সিকাম থেকে এই নিচের দিকে একটা অ্যাপেন্ডিক্স বের হয়, সিকাম। এরপরের যে পার্টটা সেটা কি, সেটা হচ্ছে কোলন। সিকাম, কোলন অ্যান্ড আলটিমেটলি এখানে যে কি তৈরি হয়, মলাশয়। তাহলে দেখো বৃহদন্ত্র কোথা থেকে শুরু হলো, এই জায়গা থেকে। বৃহদন্ত্রের শুরুতেই এই যে শুরুর যে জায়গাটা, এই শুরুর এই জায়গাটাকে সি শেপড, এটা কি, এটাকে বলে হচ্ছে সিকাম। সিকাম থেকে আমরা দেখতে পাচ্ছি, সিকাম থেকে এসেছে কি আমাদের অ্যাপেন্ডিক্স। এরপরে এই পুরো জায়গাটুকুই হচ্ছে কোলন। কোলনের তিনটা পার্ট আছে। তিনটা পার্ট কি কি দেখো, এটা উপরে উঠতেছে, মানে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। এটা কি পাশাপাশি যাচ্ছে, অনুপ্রস্থ বরাবর যাচ্ছে, তাই এটা হচ্ছে কি অনুপ্রস্থ। আর এটা কি নিচের দিকে নামছে না, দেখো নিচের দিকে নামছে, এভাবে উপরে উঠে এই পাশ দিয়ে নিচের দিকে নামছে। তাহলে এটা যদি ঊর্ধ্বমুখী হয়, এটা কি নিম্নমুখী বা অধোমুখী, যেটাই বলতে পারো, নিম্নমুখী কোলন। তাহলে কোলনের কয়টা পার্ট, তিনটা পার্ট, ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী। কোলন শেষ হয় যেখানে, এই জায়গাটাকে, এই কোলন যে শেষ হয় এই জায়গাটাকে বলে সিগময়েড কোলন। কারণ এটা গ্রিক লেটার সিগমার মতো দেখতে, যেহেতু এই জায়গাটা গ্রিক লেটার সিগমার মতো দেখতে, সেই জন্য এই লাস্ট পার্টটাকে বলে সিগময়েড কোলন। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কি মলাশয়। এই দিয়ে আমাদের পরিপাকতন্ত্রটা শেষ হয়ে যায়। তাহলে দেখো সিকাম, কোলন, মলাশয়। কোলনের মধ্যে আবার কি ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী অ্যান্ড সিগময়েড কোলন। তাহলে আসো দেখি আমরা বুঝতে পারি কিনা। এখন বৃহদন্ত্রের কাজ কি, বৃহদন্ত্রের মধ্যে কি আছে একটু চিন্তা করো তো। যেগুলোর পরিপাক হতে পারেনি সেই অপাচ্য খাদ্যসার আমাদের বৃহদন্ত্রের মধ্যে আছে। এখন সেইখানে কিছু ব্যাকটেরিয়া কাজ করবে। বৃহদন্ত্রের মধ্যে আমাদের শরীরে আমরা জানি ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন রোগ করে, এটা যেমন সঠিক, তেমন আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু খুবই দরকার। যেমন আমাদের পরিপাকতন্ত্রে অপাচ্য যে জিনিসপত্রগুলো আছে এগুলো কি করতে হয় জানো, এগুলো ফার্মেন্টেশন করতে হয়, গাজন করতে হয়। ফার্মেন্ট করে কিসে পরিণত করতে হয়, মলে পরিণত করতে হয়, আদারওয়াইজ সেটা তো আমার বডি থেকে বের হতে পারবে না। তাহলে এগুলো কে করে, এগুলো ব্যাকটেরিয়া করে। কোথায় করে, এই বৃহদন্ত্রের মধ্যে করে। প্লাস এই পচনের সাথে সাথে বা গাজনের সাথে সাথে তারা আরো কিছু কাজ করে, তারা কিছু প্রয়োজনীয় ভিটামিন তৈরি করে। যেমন কি ভিটামিন B12 তৈরি করে, ভিটামিন কে তৈরি করে, এগুলো কে তৈরি করে, এই ব্যাকটেরিয়ার ক্রিয়া দিয়েই কিন্তু এটা হয়। তাহলে বৃহদন্ত্রের কাজে প্রথমের মধ্যে আমরা পেলাম ব্যাকটেরিয়ার ক্রিয়া, দ্বিতীয় হচ্ছে শোষণ। তাহলে আবার শোষণ তো না ক্ষুদ্রান্ত্রে হয়ে গেল, আবার কেন শোষণ, দেখো কিছু পরিমাণে শোষণ বৃহদন্ত্রতেও হয়। স্পেশালি স্পেশালি একটা জিনিসের শোষণ হয় বৃহদন্ত্রতে অনেক বেশি, সেটা কি, সেটা হচ্ছে পানি। অপাচ্য খাদ্যসারে যত অতিরিক্ত পানি আছে সেসব পানিগুলোকে শোষণ করে নেয় আমাদের এই বৃহদন্ত্র। তাহলে বৃহদন্ত্রে পানি শোষণ হয়। এখন দেখো পানি যদি শোষণ হয়ে যায় তাহলে তোমরা নিজেরা একটু চিন্তা করো তো, আমাদের যে মল তৈরি হবে সেই মলটা কি অনেক বেশি শক্ত হয়ে যাবে, আমরা সেটা পাস করতে পারবো, আমরা কিন্তু সেটা পাস করতে পারবো না। এই জন্য এই মলটাকে পিচ্ছিল করার জন্য এখানে কিছু ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়, মিউকাস ক্ষরণ হয়, যাতে ইজিলি আমাদের শরীর থেকে যে অপাচ্য অংশ বা মল আছে সেটা বের হয়ে যেতে পারে। কারণ সেক্ষেত্রে আমি পানি শোষণ করে ফেলছি, তাহলে পানি শোষণ করে সেটা অনেক বেশি হার্ড হয়ে যাবে, আমি সেটা আমাদের শরীর থেকে বের করতে পারবো না। তাহলে এটাকে যেন সফেন করতে পারি আমরা, সেই জন্য এখানে কিছু মিউকাস ক্ষরণ হয়। মিউকাস কোন কোষ থেকে ক্ষরণ হয়, গবলেট কোষ। এখানে আবার কি হয় এইসব, তাহলে কোশ্চেন যদি করে পরিপাকতন্ত্রের কোন জায়গায় সবচাইতে বেশি গবলেট কোষ থাকে, আনসার বৃহদন্ত্র। দেখো এর আগে কোথাও, এর আগেও হ্যাঁ পিচ্ছিল করার দরকার হয়েছে সেই জায়গাগুলোতেও। কারণ কি, কারণ খাবারটাকে পাস করতে হবে,
পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যেতে হবে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে যেতে হবে। যদি লুব্রিকেশন বা পিচ্ছিল করার জন্য কিছু না থাকে তাহলে সেখানে ঘর্ষণ বেড়ে যাবে, তাই না? সো এই জন্য পাকস্থলী পুরো পরিপাক তন্ত্র বা পরিপাক নালী থেকেই এই মিউকাসটা সিক্রেট হয়। বাট সবচাইতে বেশি কোথায় হয়? সবচাইতে বেশি হয় এই বৃহদন্ত্রে। এই জন্য বৃহদন্ত্রের গবলেট কোষের পরিমাণ সবচাইতে বেশি। প্রিভিয়াস ইয়ারে মেডিকেলে আসা কোশ্চেন এটা। নেক্সট আপ ইজ খাদ্যের অসার অংশ সঞ্চয়। অবশ্যই যেটা আমরা শোষণ করতে পারলাম না, যেটা আমাদের দেহের পুষ্টির জন্য কোনো কাজে আসবে না, সেটাকে এরা সঞ্চয় করে রাখে এবং আলটিমেটলি মল উৎপাদন করে। এবং যে মল উৎপাদন করা হয়ে গেল একটা টাইম টু টাইম, একটা সময় পর পর এই বর্জ্যবস্তুকে নিষ্কাশন করে। কিসের মাধ্যমে? যে মলাশয় পড়লাম, সো ওর মাধ্যমে আমাদের এই বর্জ্যবস্তুটা নিষ্কাশন হয়ে যায়। এই হচ্ছে বৃহদন্ত্রের কাজ। তাহলে বৃহদন্ত্রের মেইন কাজ হচ্ছে কি খাদ্যের মধ্যে যে পানি আছে সেই পানিটাকে শোষণ করে ফেলা, প্লাস এই খাবারের অপাচ্য অংশটাকে মলে রূপান্তরিত করা। এই দুইটা হচ্ছে আমাদের বৃহদন্ত্রের প্রধান কাজ। এই আমরা পরিপাক নালী, পরিপাক বা শোষণ, এগুলো সম্পর্কে বেসিক যা যা দরকার তোমাদের পরীক্ষার জন্য সবকিছুই কিন্তু আমরা বলে ফেলেছি। পরীক্ষাতে রিটেনে যখন শোষণ আসবে তখন কিন্তু খুব ভালোভাবে তোমাদের লিপিডের শোষণটা লিখতে হবে, আজকে যেভাবে লিখে দিলাম। অ্যান্ড প্লাস লিপিডের শোষণ যখন লিখবা তখন এই ফিগারগুলো আঁকাবে। এই যে ফিগারগুলো আঁকাই দিছি, এই ফিগারগুলো, এইগুলো যদি আঁকাতে পারো তাহলে মার্ক অনেক ভালো আসবে তোমার। ধরো শুধু কোশ্চেন করলো শোষণ, শোষণের মধ্যে খুব বেশি কিন্তু কিছু নাই। দেখো গ্লুকোজ বা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এইগুলোর শোষণ জাস্ট ওই দুইটা লাইনের বেশি কিচ্ছু নাই। ব্যাখ্যা করতে হবে তোমাকে এই লিপিডের শোষণটাই। তো সেইখানে তুমি যদি এরকম ছবি দিয়ে ভালো করে বুঝাইতে পারো টিচারকে, ডায়াগ্রাম দিয়ে বুঝাইতে পারো, তোমার মার্কস কিন্তু অনেক বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের পরিপাকার শোষণ। এবার এইখানে পরিপাকার শোষণের মধ্যে কিছু ডিফারেন্স দেওয়া আছে, কিছু পার্থক্য দেওয়া আছে, যেগুলো অলরেডি তোমরা সবাই জানো। দেখো তোমরা জানো কিনা। পরিপাক জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে এদের ডেফিনেশন, সংজ্ঞা বা এই জিনিসটা কি। তাহলে দেখো প্রথম কি, জটিল ও অদ্রবণীয় খাদ্যবস্তুর যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে সরল ও দ্রবণীয় খাদ্যসারে পরিণত হওয়া। প্রথম ক্লাসে পড়েছি আমরা এটা, একদম প্রথম ক্লাসে পড়েছি যে এইটাই হচ্ছে পরিপাক বা ডাইজেশন। এখন শোষণ বা অ্যাবজর্পশন জিনিসটা কি? এই যে আমরা সরল খাদ্য উপাদানগুলো পেলাম, এই পরিপাককৃত খাদ্যসার রক্ত ও লসিকায় প্রবেশ। আলটিমেটলি লসিকা থেকে এরা হচ্ছে রক্তের মধ্যেই যাবে। তো ঘটনাস্থল কোথায় হয়? মুখবিবর, পাকস্থলী, অন্ত্রের গহ্বরে সংঘটিত হয়। আর এটা মেইনলি কোথায় হয় বললাম না যে ক্ষুদ্রান্ত্রের মধ্যে মেইনলি এটা আইলিয়াম বা ইলিয়াম ও জেজুনামের ভিলায়ে সংঘটিত হয়। তাহলে আলাদা করে কিন্তু ভিলাই বলতে হবে। তাহলে ইলিয়াম ও জেজুনামের ভিলায়ে সংঘটিত হয়। তাহলে এনজাইম কোথায় লাগছিল? দেখো তো, এনজাইম কিন্তু লাগছিল পরিপাকে। শোষণে কিন্তু আমাদের আজকে কোনো এনজাইম লাগে না, আমাদের পিত্ত লবণ লেগেছে, ওটা তো কোনো এনজাইম না। তাহলে এনজাইম লাগে কোথায়? পরিপাকে। আর এনজাইম পরিণত হয় না শোষণে। পরিপাক কি? পরিপাকের মধ্যে আমার অনেক শক্তি দরকার হয়। এই যে পরিপাকে এত কাজ করছে, এত ভাঙা গড়া, এত বিক্রিয়া, অবশ্যই আমাকে জৈব শক্তির প্রয়োজন হবে। আর যেখানে শক্তির প্রয়োজন হয় যে প্রক্রিয়ায়, তাকে বলে সক্রিয় প্রক্রিয়া। অনেক সময় তোমরা সক্রিয় প্রক্রিয়া জিনিসটা বুঝতে পারো না। সক্রিয় প্রক্রিয়া হচ্ছে যেখানে শক্তির প্রয়োজন হয়, আর যেটা শক্তির প্রয়োজন ছাড়াই হয় সেটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এটা হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। আর শোষণে আমরা দেখেছিলাম ব্যাপন কি? ব্যাপন একটা নিষ্ক্রিয়, এখানে শক্তির দরকার হয় না। বাট গ্লুকোজের বা হচ্ছে গ্যালাক্টোজের এগুলোর কি হচ্ছিল? এগুলোর কিন্তু তোমাদের সক্রিয় শোষণ হচ্ছিল। তাহলে এখানে কি দরকার? শক্তি দরকার। তাহলে এখানে দুইটা, এখানে নিষ্ক্রিয় সক্রিয় উভয় প্রক্রিয়াতেই এটা ঘটে। গাঠনিক পরিবর্তন কোথায় হয়? গাঠনিক পরিবর্তন হয় পরিপাকে। শোষণের মধ্যে গ্লুকোজ বাইরে ছিল, গহ্বরের মধ্যে গ্লুকোজ ছিল, কোষের মধ্যেও গ্লুকোজ, রক্তের মধ্যে যেও সে গ্লুকোজই আছে। বা এই যে মাইসেলি গঠন করলো, কাইলোম্যাক্রন গঠন করলো, আলটিমেটলি এদের গঠনের তো কোনো পরিবর্তন হলো না, গঠন কিন্তু সেম। তাহলে গঠন পরিবর্তন হয় পরিপাকের মধ্যে। ওই যে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়েছিল, বাট সেই গ্লুকোজই কিন্তু আবার শোষণ হচ্ছে, সেখানে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে গাঠনিক পরিবর্তন ঘটে পরিপাকে, ঘটে না শোষণে। So this is all about digestion and absorption. So digestion and absorption নিয়ে আমরা পড়াশোনা শেষ করলাম। এবার এই চ্যাপ্টারটির শেষের দিকে খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা কি? স্থূলতা। আমাদের বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে এই স্থূলতা অনেক বড় একটা কনসার্নের বিষয়।
কেন? কারণ আমাদের লাইফস্টাইলটা এমনভাবে মডিফাইড হয়ে গেছে। সেটা কীরকম মডিফিকেশন? এই যে আগে যেরকম আমরাও যখন স্কুলে ছিলাম, আমরাও যখন স্কুলে পড়ছি তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের একটা খেলাধুলার টাইম থাকতো। টিফিনের সময় বলো বা স্কুলের শুরুতে বা শেষে বলো, অ্যাটলিস্ট ফিজিক্যাল এক্সারসাইজ হয় এরকম খেলাধুলা কিন্তু আমরা স্কুলের মাঠে করেছি। বাট এখনকার যত দিন প্রোগ্রেস হচ্ছে, যত আমরা অ্যাডভান্সড হচ্ছি, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু অনেক কম হচ্ছে। স্পেশালি যারা বাড়তি যে বাচ্চাগুলো আছে, আমাদের বয়সন্ধিকালে যে বাচ্চাগুলো আছে, সো তাদের শারীরিক পরিশ্রম, প্রথমত শারীরিক পরিশ্রম কম হচ্ছে, তারা শারীরিক পরিশ্রম করা শিখছে না। দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাসের কিন্তু একটা মারাত্মক পরিবর্তন এসেছে। আমরা যেখানে আগে বাসার খাবার খেয়ে বা বাসায় রান্না একটা হেলদি খাবার খেয়ে বড় হয়েছি, এখন কিন্তু সেই জিনিসটা অনেকটা চেঞ্জ হয়ে হয়ে কিসের ওপরে চলে যাচ্ছে? ফাস্ট ফুড ভিত্তিক হয়ে যাচ্ছে। যে ফাস্ট ফুডগুলো যতই তাড়াতাড়ি, যত ইজিলি অ্যাভেলেবল হোক না কেন, আমাদের বডির ওপরে এটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু হিউজ, অনেক খারাপ একটা ইম্প্যাক্ট ফেলছে এই ফাস্ট ফুড, এই কাজ না করা বা এই শারীরিক যে এক্সারশন সেটা না করা। এর বাইরেও আরো অনেক কিছু কারণ আছে, বাট বর্তমান বিশ্বে আসলে এইগুলো মেইন কারণ যার জন্য এই স্থূলতাটা অনেক বেশি কনসার্নের একটা বিষয় হয়ে গেছে। এই জন্য আমাদের মেডিকেল সায়েন্স, এই মেডিকেল সায়েন্সে আলাদা একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ব্যারিয়াট্রিক্স। ব্যারিয়াট্রিক্স, এই ব্যারিয়াট্রিক্সে কি নিয়ে আলোচনা করা হয়? স্থূলতা নিয়ে আলোচনা করা হয়। স্থূলতা, এখন এই স্থূল জিনিসটা আসলে অনেকটা সাবজেক্টিভ টার্ম। সাবজেক্টিভ টার্ম মানে কি? এক একজনের কাছে জিনিসটা এক এক রকম। আবার ধরো জিনিসটা ডিপেন্ড করে তোমার বডি স্ট্রাকচারের উপরে, তোমার হাইটের উপরে। এখন আমার হাইট যদি 5 ফিট 2 ইঞ্চি হয়, তাহলে আমি 50 কেজিতে নিজেকে স্থূল বলবো নাকি বলবো না? বা যার হাইট ধরো 6 ফিট, সাপোজ একজনের হাইট 6 ফিট, সে কি 70 কেজিতে নিজেকে স্থূল বলবে নাকি বলবে না? আবার যার 5.2 বা হচ্ছে 5.3 ফিট যার ওজন, সে কি 70 কেজিতে নিজেকে স্থূল বলবে? তাহলে দেখো, শুধুমাত্র ওজনের উপরে ভিত্তি করে কিন্তু আমরা স্থূলতাটা নির্ণয় করতে পারছি না। কারণ আমাদের শরীরের স্ট্রাকচার বা আমাদের উচ্চতা, এই সব কিছু এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে যাই স্থূলতার, তাহলে সংজ্ঞাটা আমাদের বইপত্রতে এইভাবে দেয়া যে আমাদের শরীরের যে টোটাল যে ওজন, সাপোজ তোমার ওজন হচ্ছে 100 কেজি, আমি বললাম আচ্ছা 100 কেজি না, ধরো 50 কেজি। সাপোজ তোমার শরীরের ওজন হচ্ছে 50 কেজি। এই 50 কেজির মধ্যে তোমার শরীরে ফ্যাটের বা চর্বির পরিমাণ যদি 10 কেজির বেশি হয়, তাহলে সেটাকে বলে স্থূলতা। বা এটাকে যদি আমি শতকরায় কনভার্ট করি, 50-এ 10, তাহলে 100-তে কত? 100-তে যদি 20-এর বেশি হয়, 20 কেজির বেশি হয়, তাহলে দেখো সংজ্ঞাতে এটাই বলেছে, আদর্শ দৈহিক ওজনের আমাদের উচ্চতা হিসেবে আমাদের যে ওজনটা আদর্শ, সে আদর্শ দৈহিক ওজনের 20% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। চিকিৎসা বিজ্ঞানের যেই শাখাতে স্থূলতা নিয়ে আলোচনা করা হয় তাকে বলে ব্যারিয়াট্রিক্স। এখন আমাদের ডে টু ডে লাইফে এই হিসাবটা করা আসলে একটু ঝামেলার। আমরা যদি খুব কুইকলি অ্যাসেস করতে চাই যে আমার স্থূলতা আছে কি না, তাহলে সেই ক্ষেত্রে এখানে আবার আমার উচ্চতা কত, সেই উচ্চতাতে আমার আদর্শ ওজন কত হতে হবে, সেই ওজনে আমার শরীরে মেদ কতটুকু জমতে হবে, এখন আমার শরীরে কতটুকু মেদ বা চর্বি জমে আছে, এটা আমি কিভাবে হিসাব করব? এটা কিন্তু বাইরে থেকে হিসাব করা অনেক টাফ। সো এই জন্য আমরা হিসাবটা কিন্তু এভাবে করি না, সংজ্ঞাটা এভাবে দেয়া হলেও আমরা হিসাবটা বেসিক্যালি অনেকভাবেই করতে পারি। আমরা হিসাব অনেকভাবেই করতে পারি, তার মধ্যে খুবই প্রচলিত বা খুবই সহজে আমরা যে হিসাবটা করতে পারি সেটাই হচ্ছে কি বিএমআই। বিএমআই এর ফুল ফর্ম কি? বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। নাম থেকে দেখো তো কিছু বোঝা যাচ্ছে কিনা? বডি মাস ইন্ডেক্স। ইন্ডেক্স মাস মানে হচ্ছে কি আমার ভর কত, আমার ভর কত, সেই ভরটা কিসের সাথে তুলনা করেছে? বডির সাথে, আমার বডি স্ট্রাকচারের সাথে। মানে কি, আমি আরেকভাবে বলতে পারি যে আমার হাইটের সাথে। তার মানে হাইটের সাথে তুলনা করে আমার ওজন কত, এইটার একটা ইন্ডেক্স বের করা হয়েছে। এইটার সূত্রটা কি? বিএমআই। বিএমআই সূত্রটা হচ্ছে, উপরে থাকবে আমার দেহের ভর,
দেখো এটা হচ্ছে ভর, এখন ভর কোন এককে দিব, কেজি দিব না মিলি মানে সরি কেজির মধ্যে আমরা দিব না গ্রাম দিব নাকি সেন্টিগ্রাম দিব, অনেক এককই তো হতে পারে। এটা হচ্ছে কি কিলোগ্রাম এককে কেজি, ভরটা নিব আমরা কেজিতে। আর নিচে কি দেব, নিচে নিব উচ্চতা স্কোয়ার, আমার যত উচ্চতা তাকে আমি স্কোয়ার করবো। এখানে কোশ্চেন আসে উচ্চতাটা কোন এককে নিব, আমরা তো জেনারেলি উচ্চতাটাকে আমাদের ফুট বা হচ্ছে ইঞ্চি এটাতে বলতে পছন্দ করি, বাট এই ক্ষেত্রে আমাকে কিন্তু নিতে হবে উচ্চতা কিসে, মিটারে, উচ্চতাটা নিতে হবে মিটারে। এটাকে যখন আমি স্কোয়ার করব তখন মিটারও কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে আলটিমেটলি বিএমআই এর একক কি, তাহলে কেজি কেজি পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা আমাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের একক। তাহলে এই বিএমআই কত, তুমি তোমার শরীরে যে ভর আছে সেই ভরটাকে উপরে বসাবা, উচ্চতাকে বসিয়ে স্কোয়ার করবা, ভাগ করে দিবা। ইজিয়েস্ট, একদম ইজিলি তুমি বুঝে যাবা যে তোমার শরীরের ওজনটা কিরকম, তুমি কি স্থূলতার দিকে যাচ্ছ নাকি যাচ্ছ না। এখন এইটার অনেক গ্রেডিং আছে, গ্রেডিংটা কিরকম আসলে আমরা গ্রেডিংটা একটু দেখি। এটা অবশ্যই অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে, অ্যাটলিস্ট নিজের লাইফের জন্য আসলে আমাদের এগুলো মুখস্থ রাখা উচিত। কারণ দেখো এইগুলো এমন একটা অসুখ আমাদের সোসাইটিতে এখনো তুমি খুব কম মানুষ দেখবা যারা হচ্ছে ওবেসিটির জন্য বা স্থূলতার জন্য একজন প্রফেশনাল ডাক্তারের কাছে যাচ্ছে। নিজে থেকে ডায়েট করছে, নিজে থেকে জিমে যাচ্ছে বা অনেকভাবে চেষ্টা করতেছে, বাট এই জিনিসগুলো নিয়ে প্রফেশনালি যে একজন ডাক্তারের কাছে বা একজন নিউট্রিশনিস্টের কাছে তাকে কনসাল্ট করতে হবে, এটা কিন্তু এখনো আমাদের সোসাইটিতে এতটা স্ট্যাবলিশড না। তো আমরা যেন নিজেরা একটু খানিকটা হলেও আইডিয়া পাই যে না এখন আমাকে আমার ওজনটাকে একটু কন্ট্রোলে আনতে হবে, বা আমার ওজনটা এর থেকে বেশি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আমার শরীরে কোনো সমস্যা আছে, আমি তো খাওয়া দাওয়া বেশি করতেছি না বা কাজও করতেছি, কেন হচ্ছে, তাহলে অবশ্যই আমার শরীরে কোনো সমস্যা হতে আছে, আমাকে এখনই সাবধান হতে হবে, কনসার্ন হতে হবে, আমাকে একজন প্রফেশনালের হেল্প নিতে হবে। এটা আমরা কিভাবে বুঝতে পারবো, এই বিএমআই দিয়ে বুঝতে পারবো। তাহলে আসো তোমার শরীরের বিএমআই যদি 18.5, আগে আমরা নর্মালি আসি, 18.5 থেকে 24.9 পর্যন্ত হয়, 24.99, 18.5 থেকে 24.99 পর্যন্ত যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের বিএমআই হচ্ছে নর্মাল। এটা হচ্ছে একদম বিএমআই নর্মাল রেঞ্জ বা স্বাভাবিক ওজন, নর্মাল ওয়েট। তোমরা আমাকে এই সূত্র অনুযায়ী নিজেদের নিজেদের বিএমআইটা ক্যালকুলেট করে জানাবা, ঠিক আছে। তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই যদি 18.5 এর থেকে কম হয়, লেস দ্যান 18.5, তাহলে সেটাই কি আন্ডারওয়েট। স্থূলতা মানে কি ওভারওয়েট যেমন হতে পারে, আন্ডারওয়েটও তো হতে পারে, তাই না। যেমন আমার পুষ্টির অভাব, দেখবে আমাদের বাংলাদেশে এখনো এই জিনিসটা অনেক বেশি হয় যে পুষ্টির অভাব, মনে হচ্ছে মানে তার শরীরের যে নিউট্রিশনগুলো দরকার সেগুলো সে পাচ্ছে না, তখন কি সে কঙ্কালসার হয়ে যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে শরীরের ওজন কম। আমাদের ওবেসিটি বা ওভারওয়েট যেরকম একটা কনসার্ন, তেমন এই আন্ডারওয়েটও কিন্তু একটা কনসার্ন, তো আমাদেরকে আন্ডারওয়েটটাও জানতে হবে। এরপরে কি, এর পরের ল্যান্ডমার্কটা হচ্ছে এরকম 24.99 তো হয়ে গেল, তাহলে শুরু হবে কোথায় থেকে, 25 থেকে, রাইট। দেখো এই জন্য যেন পূর্ণ সংখ্যাতে শুরু হয় জন্য আমরা আগেরটা 0.99-এ শেষ করে দিয়েছি, পর প্রত্যেকটাতে 5 করে বাড়াবো। 5 করে বাড়াবো কিরকম, 35, 30, 35, 30, সরি 25, 30, 35, পরের তিনটা হচ্ছে কি 25, 30, 35, 5 5 5 5 করে করে বাড়াবা। তাহলে এটা কত, এটা যদি 30 হয় এটা হবে 29.99, যদি 35 হয় তাহলে এটা কি 34.99, এরপরটা কত, গ্রেটার দ্যান 40 আছে এখানে, এটা মেবি দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লেখার চেষ্টা করি। তোমরা কিভাবে এটা মনে রাখবা, মনে রাখা খুবই ইজি, জাস্ট নর্মালটা মনে রাখবা। নর্মালটা কত, 18.5 থেকে 24.99, এরপর এখানে লিখবা 25, 30, 35, গ্রেটার দেন 40, 5 5 করে বাড়ালা। তাহলে দেখো এখানে যেহেতু 30, এখানে কত হতে হবে 29.99, তাহলেই তো পরেরটা 30 আসবে। এটা কত 35, তাহলে এটা কত 34.99, ওকে। এটা কত 40, তাহলে এটা কত 39.99, আর এটা হচ্ছে 40-এর উপরে, আর এটা কি 18.5 এর নিচে। তাহলে বোঝা গেল তো। তাহলে এখানে একটা জিনিস, এখানে শুধু একটা সমান চিহ্ন দিয়ে দিবা,
কারণ 40ও যদি হয় সেটাও কিন্তু এই ক্যাটাগরিতেই পড়বে। কোন ক্যাটাগরিটা কি? এটা হচ্ছে নর্মাল। নর্মাল এটা কি? এটা হচ্ছে আন্ডারওয়েট। প্রথম এইটা হচ্ছে ওভারওয়েট, মানে তোমার শরীরের ওজন স্লাইটলি এখন বেশি। এখন পর্যন্ত আমি এটাকে স্থূলতা বলতে পারছি না, কিন্তু বেশি, নর্মালের থেকে একটু বেশি, তবে তোমাকে এখনো ঠিক ওই স্থূলও বলা যায় না। এই ক্যাটাগরিটাকে আমরা রেখেছি ওভারওয়েট। পরের দুইটা কি? এটা হচ্ছে প্রথম শ্রেণীর স্থূলতা, মানে স্থূলতার ক্যাটাগরিতে অলরেডি চলে এসেছে, এটা কি প্রথম শ্রেণীর। এটা যদি প্রথম শ্রেণী হয় তাহলে এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। আর এই 40-এর বেশি এটাকে বলে মরবিড স্থূলতা। মরবিড মানে কি? মরবিড মানে হচ্ছে স্থূলতা এমন একটা পর্যায়ে চলে গেছে, তার ওজন এত বেশি হয়ে গেছে যে এখন তার এই অতিরিক্ত ওজনের জন্য অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে গেছে, এমনকি সে মারা যেতে পারে এমন রোগের ঝুঁকিও তার কাছে বেড়ে গেছে। অন্যান্য রোগ, এই স্থূলতার জন্য অন্যান্য রোগ আমন্ত্রণ হচ্ছে, এই জায়গাটাকে বলে হচ্ছে মরবিড স্থূলতা। তাহলে দেখো এখানে কি বলেছে? শরীরের ওজন কম, স্বাভাবিক ওজন, অতিরিক্ত ওজন, প্রথম, তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, এই তৃতীয়টাকে আমরা বলছি মরবিড স্থূলতা। মরবিড স্থূলতা। তাহলে এই হচ্ছে আমাদের স্থূলতার বা বিএমআই এর ক্লাসিফিকেশন, যে কিভাবে আমরা স্থূলতাটা নির্ণয় করব। সো এই জন্য আমি বলি সবাইকে এটা জানতে হবে এবং নিজেদের বিএমআইটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার আমরা আসি এই যে স্থূলতার কারণ কি? কিছু কিছু কারণ দেখো, খুবই কমন কারণ, আমরা ডে টু ডে লাইফে সবাই দেখি। প্রথম কথা হচ্ছে কি, এটা জেনেটিক কারণে হতে পারে। ম্যাক্সিমামই আমরা দেখি যাদের মা বাবা ওবেইজ, তাদের বাচ্চারাও ওবেইজ হয়। তাহলে কেন হয়? এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয়, জিনগত। মেইনলি এখানে কিছু গুচ্ছ বা পলিজিন কাজ করে, কিছু পলিজিন কাজ করে। পারিবারিক জীবনযাত্রা, যাদের ধরো একটু তেল চর্বি বেশি খেতে পছন্দ করে বা একটু বাইরে খেতে, ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করে, সেই সব তাদের হচ্ছে এই স্থূলতা হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। নেক্সট হচ্ছে কি, আবেগ। যখন আমাদের মধ্যে আমরা কোনো মানসিক আঘাত পাই বা যখন আমরা অনেক বেশি ডিপ্রেস থাকি, তখন কি হয়? আমাদের শরীরে কিছু চেঞ্জেস হয়, কিছু হরমোনাল চেঞ্জেস হয়। যেমন এখানে মেইনলি একটা হরমোন খুব কাজ করে, সেটা হচ্ছে কি কর্টিসল। কর্টিসলকে বলে স্ট্রেস হরমোন। যখন তুমি স্ট্রেসড থাকবে তোমার শরীরে এই কর্টিসলের পরিমাণ বেড়ে যাবে। এই কর্টিসল কি করবে? তোমার শরীরে ফুড ইনটেককে বাড়িয়ে দিবে। এটা অনেক মেকানিজম আছে, জটিল মেকানিজম, এত কিছু তোমাদের দরকার নেই, কর্টিসল নামটাও তোমাদের লাগবে না। শুধু এই জিনিসটা মনে রাখো যে আমাদের শরীরে যে হরমোনাল চেঞ্জগুলো হয়, এই হরমোনাল চেঞ্জের কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের উপর একটা ব্যাপক প্রভাব আছে। তো এরকম যখন আমাদের মানসিক কোনো আঘাত পাই, আমরা ডিপ্রেস থাকি, আমরা আবেগায়িত হয়ে পড়ি, সেই সময় আমাদের শরীরে একটা হরমোন খুবই প্রিডোমিনেন্টলি কাজ করে, দ্যাট ইজ কর্টিসল। এবং এই কর্টিসল আমাদের ফুড ইনটেককে, খাবার খাওয়াকে অনেক বেশি বাড়িয়ে দেয়। যেমন আমি খেয়াল করি অনেক সময়, যেমন পরীক্ষার মধ্যে তোমরা থাকো, তোমরা অনেকে খেয়াল করো কিনা, যে যখন তুমি পরীক্ষা চলতেছে তুমি অনেক বেশি স্ট্রেস, পড়াশোনার অনেক প্রেশার, তখন কিন্তু আমরা বেশি খাই, একটু পর পর খাই, মানে খাইলে ভালো লাগবে। তো এই জন্য এই কর্টিসল বা স্ট্রেস, এই জিনিসটাও কিন্তু তোমার স্থূলতার একটা মূল কারণ। এবার কর্মক্ষেত্র, বিশ্রাম, যদি হচ্ছে সে ঠিকমতো বিশ্রাম না নেয়, সেখানেও তার শরীরের সাইকেলে বিভিন্ন পরিবর্তন আসবে। লিঙ্গভেদ, যেমন লিঙ্গভেদে মেয়েদের কিন্তু তাদের স্থূলতা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, কারণ ছেলেদের মেটাবলিক রেট, বডির যে মেটাবলিক রেট সেটা অনেক বেশি থাকে। সো ছেলেদের থেকে যেহেতু মেয়েদের মেটাবলিক রেট কম, সেহেতু মেয়েদের স্থূলতার প্রবণতা অনেক বেশি হয়। গর্ভাবস্থা, নর্মালি গর্ভাবস্থাতে কয়েক পাউন্ড, এটা নর্মালি মেবি 4 থেকে 6 পাউন্ড, তোমাদের এটা দরকার নাই, এই ওয়েট গেনটা হয়, এইটুকু পরিমাণ, এটা নর্মাল। এর বাইরেও আরো ওয়েট গেন হতে পারে, যেটার জন্য তোমার স্থূলতা হয়। এখানেও কিন্তু ওই হরমোনাল, অনেকে মনে করে যে হ্যাঁ গর্ভাবস্থা বোধহয় মা বেশি বেশি খাচ্ছে এই জন্য তার স্থূলতা হচ্ছে। হ্যাঁ, এটা একটা রিজন, বাট বড় রিজন হচ্ছে হরমোনাল চেঞ্জ। এই হরমোনাল চেঞ্জগুলো আমাদের স্থূলতার জন্য অনেক বড় ভূমিকা পালন করে। নিদ্রাহীনতাও তো বিশ্রামের মধ্যেই গেল, শিক্ষার অভাব, অসুখ, কত অসুখ কিছু কিছু জানতে হবে। কিছু কিছু অসুখে ওই যে আবার সে আমাদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হয়, এবং এই হরমোনাল চেঞ্জগুলোর জন্য স্থূলতা হতে পারে। কি? পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস। আবার কি?
হাইপোথাইরয়েডিজম। এই অসুখগুলোতে হাইপোথাইরয়েডিজমকে আমাদের থাইরয়েড হরমোন কমে যায়। সো এই সকল অসুখগুলোতে কি হয়, আমাদের শরীরের মেটাবলিজম কমে যায়। থাইরয়েড হরমোন কমে গেলে মেটাবলিজম কমে যাবে, তখন কি সে খাবারকে ভাঙতে পারবে না, না ভেঙে সে খাবারটা জমা হতে থাকবে আমাদের শরীরে। সো জমা হয়ে হয়ে কি তৈরি করবে, স্থূলতা তৈরি করবে। তাহলে পিসিওএস বা হাইপোথাইরয়েডিজম, এটা কি লিখছে, টাইপোথাইরয়েডিজম কি জিনিস, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এইগুলো হচ্ছে তোমার স্থূলতার কারণ। এর বাইরে কিছু ওষুধ, যেমন কি ওষুধ হইতে পারে, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি ডিপ্রেসেন্ট বা কিছু এনজাইম কন্টেইনিং, আমরা যেই গর্ভনাশক যে পিলগুলো খাওয়া হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলো আমাদের শরীরে হরমোনাল চেঞ্জ করে এবং এগুলো স্থূলতা ঘটাতে পারে। তাহলে স্থূলতার অনেক কারণ আছে, এই সব কয়টা কারণ কিন্তু আমাদেরকে জানতে হবে, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই স্থূলতার জন্য তোমার করণীয় কি, তোমাকে কি করতে হবে, অবশ্যই আমাদের প্রাইম যে কজগুলো আছে সেগুলো যেন না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন কি আমাদের লাইফস্টাইলটাকে মডিফাই করা লাগবে, আমাদের খাদ্যাভ্যাসটাকে মডিফাই করা লাগবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি খাবার খেতে হবে। এইগুলো হচ্ছে একদম প্রাইম কথাবার্তা। এগুলো আসলে এগুলোর জন্য আলাদা করে পড়াশোনা করার কোনো দরকার নেই। এইগুলো একটা অশিক্ষিত মানুষ যে কখনো পড়াশোনা করেনি সেও কিন্তু এগুলো বলতে পারবে। প্লাস কি ঠিকমতো ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে। তারপরে এই যে আমরা যেই অসুখগুলোর কথা পড়লাম, এই অসুখগুলোর ট্রিটমেন্ট ঠিক সময় নিতে হবে। এখন দেখো, অনেকেই বলতে পারে যে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন বা শুধুমাত্র খাওয়া দাওয়া মডিফিকেশন করে কি সম্ভব, না। কখনো কখনো যেগুলোতে একটা মানুষের ধর একটা অসুখ আছে, সেইটার জন্য তার স্থূলতা হচ্ছে বা অনেক বেশি স্থূলতা হয়ে গেছে, তখন কিন্তু তার সার্জারিরও দরকার হতে পারে, সার্জারিরও দরকার হতে পারে। এটা আবার কোথাও ওই যে বেরিয়াট্রিক্সের মধ্যে এইসব নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের স্থূলতা নিয়ে কথাবার্তা, ছোট কিন্তু খুবই ইম্প্যাক্টফুল একটা টপিক। আর এর মধ্যে বিএমআই তো অবশ্যই লাগবে, এমসিকিউতে আসে, খতে আসে, গতে আসে, বিএমআই ছাড়া আবার কতেও আসে, বিএমআই এর ফুল ফর্মটা কতে আসে। তো বিএমআই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানতে হবে, কজ জানতে হবে এবং সেটা আমরা কিভাবে প্রতিকার করব। এই হচ্ছে আমাদের আজকে পড়া। আমরা আজকে শোষণ এবং স্থূলতা এই দুইটা টপিক কভার করলাম, অ্যান্ড আমাদের পরিপাক চ্যাপ্টারে যা যা আছে আমরা কিন্তু মোটামুটি পড়ে ফেলেছি। আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে বা গ্রুপে জানাতে পারো। নেক্সট ক্লাসে আমরা আশা করছি পরের চ্যাপ্টার বা হচ্ছে বুটানের একটা চ্যাপ্টার পড়বো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।